অ্যাক্সিয়াল লিগাল একাডেমির ইউটিউব চ্যানেলে আজকে থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955 যে সেকশনসগুলো আছে, ইম্পর্টেন্ট টপিকগুলো, সেগুলো আমরা ডিসকাস করা শুরু করব। ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট এটি একটি ইম্পর্টেন্ট অ্যাক্ট। আমরা জানি ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টারের সিলেবাসে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টের যে সিলেবাসটা আছে, একই সঙ্গে বর্ধমান ইউনিভার্সিটির নতুন সিলেবাসের মধ্যেও এই ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট বা ল্যান্ড লসকে ইনক্লুড করা রয়েছে। এই ল্যান্ড লয়ের মধ্যে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, ওয়েস্ট বেঙ্গল প্রিমিসেস টেনেন্সি অ্যাক্ট, অ্যাপার্টমেন্ট ওনারশিপ অ্যাক্ট, এই সব অ্যাক্টগুলো রয়েছে। শুধুমাত্র সেমিস্টারের পরীক্ষার জন্যই নয়, যদি কোনো স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল লিগাল সার্ভিস এক্সামিনেশনস ল অফিসারের পরীক্ষা দিতে চায়, সেক্ষেত্রে কিন্তু এই ল্যান্ড লজের যে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টটা সেই সিলেবাসের মধ্যে ইনক্লুডেড রয়েছে। এমনকি অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটরের যে পরীক্ষাটা হয়ে থাকে, সেখানেও কিন্তু এই ল্যান্ড লজটা কিন্তু থেকে থাকে, মানে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955টা থেকে থাকে। তার মানে সেমিস্টার এবং কম্পারেটিভ পরীক্ষা দুটোর জন্যই কিন্তু ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট ভীষণভাবে জরুরি। তারপরে যারা কোর্টে প্র্যাকটিস করে থাকে, বিশেষ করে যারা এলআরটিডিতে যারা প্র্যাকটিস করে থাকে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যান্ড টেনেন্সি ট্রাইব্যুনালে, সেখানেও কিন্তু সিভিল প্র্যাকটিস করার ক্ষেত্রে এই ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955টা ভীষণভাবে জরুরি। আমরা এই ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955-এর ইম্পর্টেন্ট সেকশনসগুলো আমরা ডিসকাস করার চেষ্টা করব। আজকে আমাদের যেটা ডিসকাস করব সেটা হোয়াট ডু ইউ মিন বাই রায়াত। ক্যালকাটা ইউনিভার্সিটির 4th সেমিস্টারের যে পরীক্ষা, সেখানে প্রতি বছরই প্রায় কোশ্চেন্সটা থেকে থাকে যে হোয়াট ডু ইউ মিন বাই রায়াত আর হোয়াট আর দ্য রাইটস অফ এ রায়াত ইন রেসপেক্ট অফ হিজ প্লট অফ ল্যান্ড। আজকে শুধুমাত্র রায়াত বলতে আমরা কি বলছি এটা ডিসকাস করব। রায়াতের প্লট অফ ল্যান্ডের উপরে তার কি রাইটস রয়েছে সেটা নিয়ে আমরা আলাদা ভিডিও করব, সেই ভিডিও থেকে তোমরা দেখতে পাবে। এই ভিডিওরই ওটা কন্টিনিউশন থাকবে, দুটো পার্টে দুটো ভিডিও আমরা ডিসকাস করব। তাহলে ফার্স্ট আজকে যেটা ডিসকাস করব যে রায়াত বলতে আমরা কি বুঝি। এটা একটা ব্রডার অ্যাসপেক্টে অনেক কিছু বলা যায়, আমরা সেটাকে ডিসকাস করব আজকে। সেকশন 2 ক্লজ 10, সেকশন 2 ক্লজ 10 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955, সেখানে রায়াতের ডেফিনেশনস দেওয়া আছে। কি দেওয়া আছে বলছে, রায়াত মিন্স, রায়াত বলতে বোঝাচ্ছে এ পারসন অর অ্যান ইনস্টিটিউশনস হোল্ডিং ল্যান্ড ফর এনি পারপাসেস হোয়াটসোএভার। তাহলে শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি যে রায়াত বলতে কি বোঝাচ্ছে, এনি পারসন অর ইনস্টিটিউশনস হোল্ডিং ল্যান্ড ফর এনি পারপাস হোয়াটসোএভার। মাত্র দুটো লাইনের মধ্যে রায়াতের ডেফিনেশনস দেওয়া আছে, কিন্তু এটার মধ্যে ডিসকাশনসটা অনেক বড় হবে এবং এর এক্সপ্লেনেশনটা, ইন্টারপ্রিটেশনটাও কিন্তু ডিটেলসটা অনেকটাই বড় হবে। এখন বলছে রায়াত বলতে কোনো ব্যক্তি অথবা কোনো ইনস্টিটিউশনস বা প্রতিষ্ঠানকে বোঝাচ্ছে যারা ল্যান্ড হোল্ড করে আছে যে কোনো পারপাসে, তাদেরকেই আমরা রায়াত বলবো। কিন্তু আমাদেরকে ফার্স্ট এটা জানতে হবে যে এই রায়াতের যে ডেফিনেশনটা, যেটা সেকশন 2 ক্লজ 10-এর মধ্যে দেওয়া রয়েছে, এটা ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা আছে 1981, ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1981-এ কিন্তু এই নতুন ডেফিনেশনসটা এখানে দেওয়া রয়েছে যে রায়াত বলতে এ পারসনস অর ইনস্টিটিউশনস হু হোল্ডিং ল্যান্ড ফর এনি পারপাসেস হোয়াটসোএভার। কিন্তু এর আগে অরিজিনালি এই রায়াতের যে ডেফিনেশনসটা, যেটা 1955-এর অ্যাক্টের মধ্যে ছিল, সেখানে বলা রয়েছে যে রায়াত মিনস এ পারসন অর অ্যান ইনস্টিটিউশনস হোল্ডিং ল্যান্ড ফর দ্য পারপাস অফ এগ্রিকালচার। তাহলে 1955-এর যে অরিজিনালি যখন রায়াতের ডেফিনেশনসটা দেওয়া ছিল সেই অ্যাক্টে, সেখানে বলেছিল রায়াত মিনস এ পারসন অর ইনস্টিটিউশনস হু হোল্ডিং ল্যান্ড ফর দ্য পারপাস অফ এগ্রিকালচার, তাকে আমরা রায়াত বলবো। কিন্তু ওই 1981-এর যে অ্যাক্ট, সেই অ্যাক্টে ল্যান্ডের যে ডেফিনেশনসটা সেটাকে ড্রাস্টিক্যালি চেঞ্জ করা হয়েছে এবং সেটাকে ড্রাস্টিক্যালি চেঞ্জ করার পরেই কিন্তু রায়াতের ডেফিনেশনসটাও চেঞ্জ করে শুধু ফর দ্য পারপাস অফ এগ্রিকালচারের জন্য যদি কেউ ল্যান্ড হোল্ড করে থাকে তাকে রায়াত বলবো, ব্যাপারটা কিন্তু তা নয়। এখন বলছে ফর এনি পারপাস হোয়াটসোএভার, যে কোনো পারপাসেই যদি কেউ ল্যান্ড হোল্ড করে থাকে তখন তাকে আমরা রায়াত বলবো। কিন্তু এবার আমরা এই সেকশনের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে সেটাকে আমরা ডিসকাস করার চেষ্টা করব। তাহলে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট বলছে রায়াত মিনস এনি পারসন, রায়াত বলতে পারসনসকে বোঝাচ্ছে। কিন্তু এই পারসনস ওয়ার্ডটার যে ডেফিনেশনস, হোয়াট ইজ মিন বাই পারসন,
ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টের কোনো জায়গাতে কিন্তু পার্সনস কথাটাকে ডিফাইন করা নেই। তাহলে কোনো একটা অ্যাক্টে কোনো একটা সেকশনসের কোনো একটা পার্টিকুলার ওয়ার্ড বা এক্সপ্রেশন যখন সেটা সেই অ্যাক্টের মধ্যে ডিফাইন করা থাকে না, তখন আমরা জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897-এর তখন আমরা হেল্প নিই, সেখানে দেখার চেষ্টা করি যে সেই অ্যাক্টের ডেফিনেশনস দেওয়া আছে কিনা। তাহলে এই পার্সনস কথাটা কিন্তু ডিফাইন করা নেই ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট 1955-এ। এই পার্সনস কথাটা ডিফাইন করা আছে কোথায় না জেনারেল ক্লজেস অ্যাক্ট। সেই জেনারেল ক্লজেস অ্যাক্টের সেকশন জেনারেল ক্লজেস অ্যাক্টের সেকশন 3 ক্লজ 42 সেখানে কিন্তু পার্সনের যে ডেফিনেশন সেটা দেওয়া রয়েছে। একই সাথে আমরা দেখতে পাবো সেকশন 11 অফ দ্য আইপিসি সেকশন 11, আর এই আইপিসি সেকশন 11টা যদি আমরা বিএনএস এ যদি দেখতে চাই সেকশন 2 ক্লজ 26 অফ বিএনএস, সেখানে কি করে দেওয়া আছে না এই পার্সনের ডেফিনেশনসটা দেওয়া আছে। সেখানে পার্সনের ডেফিনেশনস কি দেওয়া আছে, সেখানে বলা আছে পার্সন মিন্স, পার্সনস বলতে আমরা কি বুঝি, পার্সনস মিন্স সেখানে লেখা আছে পার্সনস মিন্স এনি কোম্পানি, any associations, body of individuals or body of persons whether incorporated or not। তাহলে আমরা কি দেখতে পেলাম পার্সনের ডেফিনেশন যেটা দেওয়া আছে পার্সন শ্যাল ইনক্লুডস করছে কি এনি কোম্পানি অথবা কি আছে অ্যাসোসিয়েশন অথবা কি দেওয়া আছে বডি অফ ইন্ডিভিজুয়াল অথবা বডি অফ পার্সনস whether incorporated or not। তাহলে খুবই ইন্টারেস্টিং। তাহলে রায়াত মিন্স এ পার্সন, রায়াত বলতে একটা পার্সনকে বোঝাচ্ছে, কিন্তু পার্সন বলতে কি বোঝাচ্ছে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টের কোনো জায়গায় দেওয়া নেই। সেটা কোথায় দেওয়া আছে সেকশন 3 ক্লজ 42 অফ দ্য জেনারেল ক্লজেস অ্যাক্ট 1897 এবং সেকশন 11 অফ দ্য ইন্ডিয়ান পিনাল কোড আর বর্তমানে ভারতীয় ন্যায় সংহিতা সেকশন 2 এর ক্লজ 26 এর মধ্যে উল্লেখ করে দেওয়া আছে পার্সনস বলতে আমরা কি বুঝি। কারণ পার্সনস বলতে কি বুঝি এটা জানার দরকার, কারণ কি সেই ব্যক্তিটাকে আমরা রায়াত বলবো। তাহলে পার্সনসকে ইনক্লুড করছে কার মধ্যে, এনি কোম্পানি হতে পারে, কোনো অ্যাসোসিয়েশন হতে পারে, কোনো বডি অফ ইন্ডিভিজুয়াল হতে পারে, যেটা কিনা ইনকর্পোরেটেড হোক বা না হোক, সেটা রেজিস্টার্ড হোক কিংবা না হোক, সেটাকে আমরা পার্সনস বলবো। তাহলে সেকশন 3 ক্লজ 42 আর সেকশন 11 ইন্ডিয়ান পিনাল কোড বা সেকশন 2 ক্লজ 26 যেটা আছে বিএনএস, সেখানে পার্সনস বলতে কিন্তু একই ডেফিনেশনসের কথা দেওয়া আছে। এটা ছাড়াও পার্সনসের ডেফিনেশনস দেওয়া আছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের মধ্যে দেওয়া আছে। সেই ইনকাম ট্যাক্স অ্যাক্ট যদি আমরা দেখে থাকি, সেই ইনকাম ট্যাক্স অ্যাক্টের সেকশন 2 ক্লজ 31 ইনকাম ট্যাক্স অ্যাক্ট, আর একই রকম ভাবে যদি আমরা দেখি সেকশন 2 ক্লজ 18 গিফট ট্যাক্স অ্যাক্ট, গিফট ট্যাক্স অ্যাক্ট, এখানেও কিন্তু পার্সনের ডেফিনেশনস দেওয়া আছে। তাহলে সেকশন 2 ক্লজ 31 সেকশন 2 ক্লজ 18 অফ দ্য 31 হচ্ছে ইনকাম ট্যাক্স অ্যাক্টের, আর ক্লজ 2 ক্লজ সেকশন 2 ক্লজ 18 অফ দ্য গিফট ট্যাক্স অ্যাক্ট, এখানেও কিন্তু পার্সনের ডেফিনেশনস আছে। এখানে বলছে পার্সন ইনক্লুডস করছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। তাহলে পার্সনের ডেফিনেশনের মধ্যে ইনক্লুড করছে হিন্দু আনডিভাইডেড ফ্যামিলি। তাহলে পরীক্ষায় যখন প্রশ্ন আসবে হোয়াট ডু ইউ মিন বাই রায়াত, শুধুমাত্র এই দুটো লাইন লিখলে কিন্তু পরীক্ষাতে কিন্তু 4 কিংবা 6 মার্কস থাকলে কিন্তু নাম্বার দেবে না। তা আমাকে এক্সপ্লেন করতে হবে প্রত্যেকটা ওয়ার্ডকে যে রায়াত বলতে আমরা কি বুঝছি। তাহলে এই পার্সনস, এই পার্সনের ডেফিনেশনটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টে নেই। তাহলে আমায় কি করতে হবে জেনারেল ক্লজেস অ্যাক্ট, ভারতীয় ন্যায় সংহিতা অথবা ইন্ডিয়ান পিনাল কোড থেকে কোন সেকশনের মধ্যে পার্সনসকে ডিফাইন করা রয়েছে, ইনকাম ট্যাক্স অ্যাক্টের কোন প্রভিশনের মধ্যে পার্সনসকে কিভাবে ডিফাইন করা রয়েছে, গিফট ট্যাক্সের মধ্যে গিফট ট্যাক্স অ্যাক্টের মধ্যে কিভাবে ডিফাইন করা আছে, সেখান থেকে কিন্তু পার্সন বলতে আমরা কি বুঝি সেটাকে আমাদেরকে ফার্স্ট এক্সপ্লেন করতে হবে। তারপরে বলছে পার্সনস বলতে আমরা কি দেখলাম, মানে রায়াত বলতে পার্সনস আমরা বুঝে গেলাম। এবার আমরা দেখব ইনস্টিটিউশনস বলতে আমরা কি বুঝি।
তাহলে রায়ত মিনস এ পারসন অর অ্যান ইনস্টিটিউশনস। তাহলে ইনস্টিটিউশনস বলতে কি আমরা কোনো প্রতিষ্ঠানকে বোঝাচ্ছি বা কোনো অর্গানাইজেশনসকে বোঝাচ্ছি, সেটা হতে পারে কোনো কলেজ, কোনো ইউনিভার্সিটিজ, এই সমস্ত ইনস্টিটিউশনস বলছে হোল্ডিং। এই হোল্ডিং কথাটার অর্থ কি এবার আমাদেরকে ডিসকাস করতে হবে। তাহলে পার্সনস মানে আমরা বুঝলাম কি, চারটে এক থেকে আমরা পার্সনের ডেফিনেশনসটাকে দেব। তারপর ইনস্টিটিউশনস বলতে কি বোঝাচ্ছি, কোনো অর্গানাইজেশনস বা কোনো প্রতিষ্ঠানকে বোঝাচ্ছি, সেটা কলেজ ইউনিভার্সিটি হতে পারে। হোল্ডিং, এই হোল্ডিং কথাটার অর্থ কি? এই হোল্ডিং কথাটার অর্থ হচ্ছে এখানে পজেশনসকে বোঝাচ্ছে, পজেশনসকে বোঝাচ্ছে। সুপ্রিম কোর্ট কি করেছে, বুধন সিং ভার্সেস রবি বাক্সের কেসে বলেছেন, বুধন সিং ভার্সেস রবি বাক্স। AIR 1970, সুপ্রিম কোর্ট 1880। বুধন সিং ভার্সেস রবি বাক্সের কেসে সুপ্রিম কোর্ট এই হোল্ডিং কথাটার অর্থ বলে দিয়েছে। তাহলে হোল্ড কথাটার অর্থ কি? হোল্ড মিন্স, হোল্ড বলতে কি বোঝাচ্ছে বা হোল্ডিং বলতে কি বোঝাচ্ছে, এটার মানে দাঁড়াচ্ছে পজেস, আন্ডার এ লিগ্যাল টাইটেল। তাহলে হোল্ডিং কথাটার অর্থ কি? পজেশন বা পজেসকে বোঝাচ্ছে আন্ডার এ লিগ্যাল টাইটেল। তাহলে লিগ্যাল টাইটেল মানে আইনত বা বৈধ একটা মালিকানাতে যদি কেউ কোনো কিছু পজেশনে নিয়ে থাকে তখন সেটাকে আমরা হোল্ড বলবো। তাহলে রায়াত বলতে বোঝাচ্ছে যে কোনো পার্সন বা প্রতিষ্ঠান যে কিনা হোল্ডিং, যে কিনা পজেশনে রয়েছে। তাহলে এই পজেস থেকে দুটো জিনিসকে বোঝাচ্ছে, পজেস থেকে একই ধারে ওনারশিপকে বোঝাচ্ছে, পজেস থেকে একই ধারে ওনারশিপকে বোঝাচ্ছে, অ্যাজ ওয়েল অ্যাজ বোঝাচ্ছে পজেশনসকে বোঝাচ্ছে, ওনারশিপ অ্যাজ ওয়েল অ্যাজ পজেশনসকে বোঝাচ্ছে। তাহলে হোল্ডিং কথার অর্থ কি? যে ব্যক্তি বা যে ইনস্টিটিউশনস হোল্ড করে রয়েছে, পজেশনে রয়েছে আন্ডার এ লিগ্যাল টাইটেল, যার কিনা ওনারশিপ রয়েছে, যার কিনা পজেশনস রয়েছে, সেই ব্যক্তিটাকে বোঝাচ্ছে যে কিনা কোনো একটা ল্যান্ডকে কি করে রয়েছে, পজেশনে রেখেছে, নিজের ওনারশিপের মধ্যে রেখেছে। এখন প্রশ্ন হচ্ছে এই ল্যান্ড কথাটার অর্থ কি? এই ল্যান্ড কথাটার অর্থ এবার আমাদেরকে জানতে হবে। তাহলে হোল্ডিং কথাটার অর্থ আমরা যখন পরীক্ষার খাতায় এক্সপ্লেন করব যে হোল্ডিং বলতে বোঝাচ্ছে কি, সুপ্রিম কোর্ট বুধন সিং ভার্সেস রবি বাক্সের কেস AIR 1970, সুপ্রিম কোর্ট পেজ নাম্বার 1880, সেখানে সুপ্রিম কোর্ট কি করেছে না বলেছে হোল্ড কথাটার অর্থ বা হোল্ডিং কথাটার অর্থ পজেস আন্ডার এ লিগ্যাল টাইটেল। তাই লিগ্যাল টাইটেলের মধ্যে যখন কোনো কিছু সে পজেস করে রাখছে এবং সেই পজেস বলতে ওনারশিপ অ্যাজ ওয়েল অ্যাজ কি বলছে আমাদেরকে, পজেশনসকে বোঝাচ্ছে। এবং যে ওনারশিপ বলতে এখানে বোঝানো হচ্ছে এটা কিন্তু একটা লিগ্যাল ওনারশিপকে বোঝাচ্ছে। ওনারশিপ বাই ওয়ে অফ ট্রেসপাস কিন্তু বোঝাচ্ছে না, বা ট্রেসপাসারের কোনো ওনারশিপকে এখানে বোঝাচ্ছে না, এখানে লিগ্যাল ওনারশিপকে বোঝানো হচ্ছে। তাহলে কিন্তু আমরা এই হোল্ডিং কথাটা বলতে কি বুঝি সেটা আমাদেরকে এক্সপ্লেন করতে হবে। তারপরে আমাদেরকে এক্সপ্লেন করতে হবে এই ল্যান্ড কথাটার অর্থ কি। এবার আমরা দেখব এই ল্যান্ড কথাটার অর্থ কি। বিফোর 1981 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, 1981-এ তো ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এসেছিল। তার আগে ল্যান্ড বলতে বোঝাচ্ছিল কি, ল্যান্ড বলতে এগ্রিকালচারাল পারপাসের ল্যান্ড বলতে বোঝাচ্ছে, ল্যান্ড মিন্স এগ্রিকালচারাল ল্যান্ড। তাই 1955-এর যে অ্যাক্ট ছিল সেখানে ল্যান্ড বলতে বোঝাচ্ছে শুধুমাত্র এগ্রিকালচারাল ল্যান্ড। কিন্তু যখন 1981-এ যখন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টটা চলে আসলো, সেই অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের মধ্যে কিন্তু ল্যান্ডের যে ডেফিনেশনসটা সেটা ড্রাস্টিক্যালি চেঞ্জ করা হয়েছে। সেখানে এখন ল্যান্ডের যে ডেফিনেশনসটা দেওয়া আছে, সেকশন 2 ক্লজ 7 অফ দ্য ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, সেকশন 2 ক্লজ 7, সেখানে ল্যান্ডের ডেফিনেশনস দেওয়া রয়েছে। সেখানে কিন্তু বলা আছে ল্যান্ড মিন্স এনি ডেসক্রিপশনস, ল্যান্ড অফ এনি ডেসক্রিপশন। ল্যান্ড বলতে বোঝাচ্ছে যে কোনো ডেসক্রিপশনের ল্যান্ডকেই বোঝাচ্ছে, এবং সেই যে কোনো ডেসক্রিপশনের ল্যান্ডের মধ্যে সেখানে ট্যাঙ্ক ফিশারিজ, সেখানে ফিশারিজ, সেখানে বলছে ল্যান্ড, যে ল্যান্ডগুলোকে ইউজ করা হচ্ছে ফর দ্য পারপাস অফ লাইফ, যে আমাদের স্টক ব্রিডিং, পোলট্রি ফার্মিংয়ের কথা বলা রয়েছে, সেখানে রয়েছে ডেয়ারির কথা বলা রয়েছে, সেখানে কোনো টি গার্ডেনের কথা বলা আছে, সেখানে ফ্যাক্টরিজের কথা বলা আছে, সেখানে মিলের কথা বলা আছে, সেখানে ওয়ার্কশপের কথা বলা রয়েছে, সেখানে যে সমস্ত ল্যান্ডগুলোর উপরে সয়রাতি ইন্টারেস্ট আছে সেগুলোকে বোঝানো রয়েছে। তার মানে ল্যান্ড বলতে কি বোঝাচ্ছে, সেই ল্যান্ডের ডেফিনেশনটা যেটা সেকশন 2 ক্লজ 7-এর মধ্যে দেওয়া আছে,
ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্ট, সেখানে ল্যান্ড বলতে সেই ল্যান্ডটাকে বোঝানো হচ্ছে এবং সেখানে বলছে ল্যান্ড মিনস ল্যান্ড অফ এনি ডেসক্রিপশনস, যে কোনো ডেসক্রিপশনের ল্যান্ড। তাহলে আগে যেটা ছিল ল্যান্ড বলতে এগ্রিকালচারাল ল্যান্ডকে বোঝাচ্ছে, এখন কিন্তু সেই ডেফিনেশনটা যেহেতু ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়েছে, এখন ল্যান্ড বলতে ল্যান্ড অফ এনি ডেসক্রিপশনসকে বোঝাচ্ছে। তাহলে রায়ত বলতে এমন কোনো ব্যক্তি বা কোনো ইনস্টিটিউশনসকে বোঝাচ্ছে যে হোল্ড করে আছে, যে কিনা পজেশনে রয়েছে, কি রয়েছে, কোনো একটা ল্যান্ড। এখানে ল্যান্ড বলতে বোঝাচ্ছে যে কোনো ডেসক্রিপশনের ল্যান্ডকে, কিসের জন্য, ফর এনি পারপাসেস হোয়াটসোএভার, যে কোনো পারপাসে। তাহলে আগে রায়ত হতে গেলে তাকে সেই ল্যান্ডটা শুধুমাত্র এগ্রিকালচারাল পারপাসে হতে পারতো, এগ্রিকালচারাল পারপাসে হতে হতো। এখন কিন্তু শুধুমাত্র এগ্রিকালচারাল পারপাস নয়, হোয়াটসোএভার যে কোনো পারপাসে যদি কোনো ব্যক্তি কোনো ল্যান্ডকে কি করা হচ্ছে, সে যদি হোল্ড করে থাকে, যদি পজিশনে থাকে, তাকেই আমরা কিন্তু রায়াত বলবো। তাহলে এই যে দুটো লাইনের যে ডেফিনেশনসটা আমরা দেখলাম, এটা কিন্তু দুটো লাইনের মধ্যে তাহলে কিন্তু সীমাবদ্ধ থাকলো না। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে হোয়াট ডু ইউ মিন বাই রায়ত, রায়ত বলতে তুমি কি বোঝো, সেখানে ফার্স্ট কিন্তু তোমাদেরকে এইভাবে এক্সপ্লেন করতে হবে যে পারসনস কথাটার মিনিং কি রয়েছে, ইনস্টিটিউশন কথাটার মিনিং কি রয়েছে, হোল্ডিং কথাটার মিনিং সুপ্রিম কোর্টের কেস লতে সেখানে কি বলা আছে, ল্যান্ড কথাটার মিনিং কি রয়েছে, আগে কি ছিল এখন কি হলো, আর এনি পারপাস হোয়াটসএভার বলতে কি বোঝাচ্ছে। তাহলে আগে শুধুমাত্র এগ্রিকালচারাল পারপাসে যে ল্যান্ডটা একজন ব্যক্তি হোল্ড করতো তাকে রায়ত বলতো, কিন্তু এখন যেটা 1981 অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের পর থেকে যে ডেফিনেশনটা আমরা দেখতে পাচ্ছি যে কোনো ব্যক্তি ফর এনি পারপাস হোয়াটসএভার, যে কোনো পারপাসে যদি কোনো ল্যান্ডকে হোল্ড করে থাকে, তার পজিশনে রেখে থাকে, তখন তাকে আমরা কি বলবো, রায়ত বলবো। তাহলে এই রায়তের ডেফিনেশনসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আজকের ভিডিওতে শুধুমাত্র আমরা রায়ত বলতে কি বুঝি সেটাকে আমরা ডিসকাস করলাম। এরপরে একটা ভিডিও থাকবে, সেখানে আমরা পার্সোনাল কাল্টিভেশনস বলতে আমরা কি বুঝি, বর্গাদার বলতে আমরা কি বুঝি, একই রকমভাবে সিলিং এরিয়া বলতে আমরা কি বুঝে থাকি, একই রকমভাবে প্রিএমশনস বলতে কি বুঝি আমরা, রেকর্ড অফ রাইট বলতে আমরা কি বুঝি, রেকর্ড অফ রাইট কিভাবে মেনটেন করা হয়ে থাকে, জমির ক্যারেক্টার বা নেচার কিভাবে চেঞ্জ হয়ে থাকে। এরকমভাবে ওয়েস্ট বেঙ্গল ল্যান্ড রিফর্মস অ্যাক্টের প্রত্যেকটা যে প্রভিশনস রয়েছে ইম্পর্টেন্ট, আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু আমরা আপলোড করব। যারা 4th সেমিস্টারের স্টুডেন্টস রয়েছে, যারা বর্ধমান ইউনিভার্সিটির স্টুডেন্টস রয়েছে, যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন দিচ্ছে, প্রত্যেকের জন্যই কিন্তু এই ভিডিওগুলো খুব হেল্পফুল হবে। আর যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট সেকশনে কিন্তু জানাবে, তাহলে আমরা আরো উৎসাহিত হব এই সমস্ত ভিডিও বানানোর জন্য। আজকে এতটুকুই থাকবে ডিসকাশনস। এর পরবর্তী যে ভিডিও যেটা রয়েছে রায়ত তার প্লট অফ ল্যান্ডের উপরে কি রাইট রয়েছে, আমরা পরবর্তীতে আপলোড করব। আমাদের ভিডিও ইউটিউব চ্যানেলটাকে ফলো করতে থাকো, সেখানে কিন্তু তোমরা নোটিফিকেশনস পেয়ে যাবে। আজকে এখান পর্যন্ত থাকবে। থ্যাংক ইউ সো মাচ।